কখন থেকে ঘুমাচ্ছেন? ডাকতে ইচ্ছে করছিল না। না খেলে হবে কি করে? ঔষধ খেতে হবে না? উঠুন, কিচেনে যা পেয়েছি তাই রান্না করেছি। ভাত আর আলু ভর্তা আর মশলা চা বসিয়েছি। রাতিম উঠে বসলো। মাথা পূর্বের তুলনায় বেশি ভাল লাগছে। জিভে তিতকুটে এক স্বাদ লাগছে। তখন বমি করার ফলেই হয়তো, তবুও খুব ভালো লাগছে তার। ইচ্ছে করছে বলুক, তুমি আজন্ম আমার কাছে এভাবে থেকে যাও আইরিশ। আমার ভালো থাকার মহা ওষুধ তুমি, আমার বেঁচে থাকার অর্থ, আমার এক টুকরো আশার প্রতীক, আমার জীবন প্রজ্বলিত করার আলো। তবে মুখে কিছুই বলল না। উঠে দাঁড়াতে হিমশিম খেল রাতিম। ততক্ষণে রিশা প্লেটে করে খাবার নিয়ে আসলো। খাটে চুপচাপ বসে আছে রাতিম। খাবারের দিকে দৃষ্টি পড়তেই বোঝা গেল আইরিশ রান্নাবান্নায় পারদর্শী নয়। অনেকটা সময় তো কাটালে, এখানে এসে উল্টো কষ্ট করতে হলো তোমার। বাড়ি যাবে কখন? আমি আপনাকে খাইয়ে দিলে আপনার আপত্তি আছে রাতিম ভাই? এরূপ কথায় বেশ আশ্চর্য হলো রাতিম। বাগরুদ্ধ হলো। আবারও হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি অনুভব করলো। মাথা ঝাঁকিয়ে কোনোরকম সায় জানালো সে। সুন্দর করে ভাত মাখিয়ে খাইয়ে দিতে থাকলো রিশা। মেঝেতে দৃষ্টি রেখে সবকিছু বলা আরম্ভ করলো রাতিম। রনকের করা বিয়ের প্ল্যানিং সব। অপরিচিত এক মহিলার পুরুষকে বোন আর বোনের জামাই বানিয়ে নিয়ে গেছে রাতিম। সবটাই বন্ধুত্বের খাতিরে করেছে সে। অন্য কোনো রকম উদ্দেশ্য ছিল না তার। একটা মেয়েকে অযথা বিয়ের আসরে ফেলে আসেনি সে। নিস্তব্ধ হয়ে সবই শুনল রিশা। পরক্ষণে চা আনতে কিচেনে ছুটে গেল। একগুচ্ছ টকটকে লাল গোলাপ হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করল রনক। কুহু যে নৃত্য থেকে নাম কেটে দিয়েছে সেটা তার কান অবধি এসেছে। ব্যাপারটা খুবই ভালো লেগেছে তার। অথচ না জেনেই কুহুর সঙ্গে রাগ দেখিয়ে ফেলেছিল। এখন মহারানীর মান ভাঙ্গাতে তাকে কতখানি কাঠখড় পোড়াতে হয় কে জানে। রনকের হাতে ফুল দেখে মিটিমিটি হাসলো জুলেখা। রুমে এসে কুহুকে পেল না রনক। বেরিয়ে আসতে জুলেখার মুখোমুখি হলো। সব কয়টা দাঁতের পাটি বের করে দাঁড়িয়ে আছে সে। কি মহাব্বত, তা যার জন্য ফুল আনছেন সে তো বাড়িতে ফিরে নাই ভাইজান। জুলেখার কথায় অবাক হলো রনক। পকেট হাতড়িয়ে কোনো রকম ফোন বের করে কুহুকে কল দিল। বজ্জাত মেয়েটার রাগে অভিমানে নিশ্চয়ই বাড়িতে চলে গেছে। অনেকবার ফোন বেজে কেটে গেল। দ্রুত বেরিয়ে গেল রনক। দ্রুত পা চালালো কুহুর বাড়ির উদ্দেশ্যে। অনবরত ফোন করতেই থাকলো। এবার রিসিভ হলো। একরাশ রাগ নিয়ে বলল রনক, বাড়িতে কার অনুমতি নিয়ে গিয়েছো তুমি? অপাশ থেকে মিয়ে যাওয়ার স্বরে বলল কুহু, আমি তো বাড়িতে যাইনি। মানে তাহলে কোথায়? কিয়ৎক্ষণ নীরবতার পর বলল কুহু, আমি ট্রেনে। কোথায় যাচ্ছি জানি না, সব আপনার জন্য হয়েছে। কুহুর কথা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো রনকের। ইতিমধ্যে আকাশে ঘটা করে সন্ধ্যার আয়োজন নেমেছে। চিন্তায় বক্ষস্থল ফাঁকা হলো তার। গম্ভীর গলায় বলল, এই মুহূর্তে তুমি কি ধরনের ইয়ার্কি করছো বুঝতে পারছো কুহু? আমাকে কষ্ট দিয়ে দুশ্চিন্তায় ফেলে কি শান্তি পাও? ফোনের ওপাশ নীরবতায় কাটল। চলন্ত ট্রেনের শব্দ এবার স্পষ্ট কর্ণকুহরে পৌঁছালো রনকের। অত্যল্পকালে বক্ষস্থল ধক করে উঠল। কপাল জুড়ে ঘামবিন্দু জমল। তবে কি কুহু সত্যি ট্রেনে করে কোথাও যাচ্ছে? আমি আসলে সত্যিই বলছি আপনাকে। কুহুর চিকন স্বর আরো মোলায়েম হলো। প্রলম্বিত দম নিল মেয়েটা। সবটাই ফোনের ওপাশে অনুভব করল রনক। কিয়ৎক্ষণের জন্য নিঃশ্বাস আটকে রইল তার। মনে হলো কুহুকে সে হারিয়ে ফেলছে। অদ্ভুত এক অনুভূতি তাকে দিশেহারা করে দিল। এলোমেলো পা ফেলে গন্তব্যহীন হেঁটে চলল রনক। কুহু কোথায় আছে বিচলিত হয়ে জানতে চাইল। কুহু আমতা আমতা করল। অস্থিরতা বাড়ল রনকের। এখন দিনাজপুরের দিকে যাচ্ছি। আমার সাথে এখন 5-6টা বছরের বয়সীর একটা মেয়ে আছে। সে নাকি হারিয়ে গেছে, পরিবারের সাথে ঢাকায় এসেছিল। মেয়েটা একবার বলছে তার বাড়ি রংপুর, আবার আরেকবার বলছে দিনাজপুর। কারো ফোন নাম্বারও নাকি মনে নেই। রাস্তায় বসে খুব কাঁদছিল। আপাতত তাকে নিয়ে দিনাজপুর যাচ্ছি আমি। রনকের চলন্ত পা দুটো থেমে গেল। কপালে ভাঁজ পড়ল তার। মানে তুমি দিনাজপুর যাওয়ার আগে আমাকে জানালে না কেন? আর নিজেই এত বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছো। থানায় যেতে পারতে তুমি, যদি মেয়েটির পরিবার থানায় যায় আর পুলিশ খোঁজ করলে তোমার সঙ্গে মেয়েটিকে পায়, তাহলে নির্ঘাত কিডন্যাপার ভাববে তোমাকে। কুহু আচমকা স্তব্ধ হয়ে গেল। এই কথা তার মোটা মাথায় প্রবেশ করেনি। সত্যিই তো, থানায় না গিয়ে বোকার মতো দিনাজপুর কেন যাচ্ছে সে? আসলে বাচ্চাটার কান্নার জন্য সবকিছু তালগোল পাকিয়ে গেছে। কোন রকম তুলক্লিকে বলল সে, আপনি তো মিটিংয়ে ছিলেন। ছুটির পর শাহিনুর মাহি ম্যামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আমার ভীষণ রাগ হয়েছিল আপনার উপর, তাই কল করিনি। রেগে থাকলে কি কেউ আগ বাড়িয়ে কথা বলে নাকি? রনক এই মুহূর্তে ঠিক কি উত্তর দিবে বুঝতে পারল না। কুহুর প্রতি চরম ক্ষিপ্ত হলো সে। যে সরলতা দেখে প্রেমে পড়েছে সেই বোকামতাকে নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে।
বাসে করে আসছে জানিয়ে ফোন রেখে দিল রনক। যতক্ষণ মেয়েটাকে চোখের সামনে না দেখছে মন কিছুতেই শান্ত হবে না। একবার সামনে পেলেই হলো। রনক কতটা ভয়ানক হতে পারে সেটা বুঝিয়ে দিবে। স্বাধীনভাবে চলতে দিয়ে আশকারা দিয়ে ফেলেছে একেবারে। শার্টের টপ বোতামটা খুলে দিয়ে লম্বা শ্বাস নিল। হাতঘড়িতে চোখ বুলিয়ে দ্রুত পা চালালো রনক। এই মেয়ে আবার কোথায় ফেসে যায় ঠিক নেই। ফল তো তাকেই ভোগ করতে হবে। ঋষা বাড়িতে ঠিকই পৌঁছেছে, তবে মনটা পড়ে আছে রাতিমের কাছে। অদৃশ্য এক জালে যেন আটকে যাচ্ছে ক্রমেই। ঋষার বিচক্ষণ মস্তিষ্ক সেটা টের পেল। রাতিমের চোখ মুখ জুড়ে অসম্ভব এক মায়া ঠাসা যেন। ও চোখে নিজের জন্য সম্মানও দেখেছে সে। শুদ্ধ আর জ্ঞানী পুরুষ। রাত ভালোই হয়েছে। অনেকবার ফোন হাতে তুলে নিয়েও রেখে দিল ঋষা। এই মুহূর্তে রাতিম ভাইকে কল করা কি ঠিক হবে? কেন তার এত জড়তা সংকোচ কাজ করছে? আগের মতো দ্বিধাহীন ভাবটা যেন আর নেই। ঈষৎ লজ্জাও যুক্ত হয়েছে সঙ্গে। রাতিমের থেকে সব কথা জানার পর তো কোনো উত্তর দেয়নি ঋষা। ইচ্ছে করেই চলে এসেছিল। বেচারা এবারও নিশ্চয়ই চিন্তায় আছে। ঋষার মন হঠাৎই বলে উঠল, এই অসুস্থ মানুষটাকে এভাবে জ্বালাতন করে কি সুখ পাচ্ছে তুমি? একদম উচিত হচ্ছে না। এক্ষুনি তাকে কল দিয়ে বলেই দিতে পারো। আপনি মহান পুরুষ রাতিম ভাই। এমন মানুষের প্রতি রাগ করে থাকা যায় না, কেবল ভালোবাসা যায়। কতটুকু ভাবতেই চোখ মুখ খিচিয়ে নিল ঋষা। নিজের মাথায় চাটি মেরে বিড়বিড় করে বলল, মনের কথা কখনো শুনতে নেই। সকল নষ্টের মূল এই মন। হেঁটে জানালার কাছে এসে পর্দা সরিয়ে দিল ঋষা। পৃথিবী আজ অন্যরকম রঙিন লাগছে। এই প্রথম তার মন আশফিক ভাই ব্যতীত অন্য কাউকে নিয়ে ভাবতে বসলো। বন্ধুর উপকার করতে কয়জন নিজেকে এভাবে বিলিয়ে দেয়? এত বড় বদনামের বোঝা ঘাড়ে নিয়ে। সত্যি রাতিম ভাই একজন সুন্দর মনের পুরুষ। তোর ভাই কি শুরু করেছে এসব? বিয়ে করার পর তো সম্পূর্ণ বদলে গেছে। ভাবখানা দেখলে মনে হয় নিজে পছন্দ করে স্বেচ্ছায় বিয়ে করেছে। মায়ের কথায় ভাবনার ঘোর কাটল ঋষার। ঘুরে তাকালো সে। খাটে বসে বললেন শারমিন বেগম, রনক ফোন করেছিল, আজকে বাড়ি ফিরবে না, কুহুকে নিয়ে নাকি ঘুরতে বেরিয়েছে। মায়ের কথা এতক্ষণে বোধগম্য হলো ঋষার। পরশু যেহেতু বন্ধের দিন আর কালকে বোধহয় তেমন কাজ নেই রনকের, তাই হয়তো বউ নিয়ে একটু বেরিয়েছে সে। ব্যাপারটা খুব ভালো লাগলো ঋষার। প্রিয় মানুষটাকে নিয়ে কত শত স্বপ্ন থাকে সবার। তপ্ত শ্বাস ফেলে বলল সে, কালকেই তো এসে যাবে মা। আর তাছাড়া ভাইয়া তো সবসময় ভার্সিটি ক্লাস কোচিং নিয়ে ব্যস্ত থাকে। এখন তেমন চাপ নেই, তাই হয়তো বেরিয়েছে একটু। মেয়ের কথার প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেললেন শারমিন বেগম। দিনাজপুর পৌঁছাতে ভোর হয়ে এসেছে প্রায়। আকাশ এখনো ঘোলাটে হয়ে আছে। আশেপাশে মানুষ বলতে নেই বললেই চলে। মেয়েটির কথা অনুযায়ী বিন্নাকুড়ি গ্রাম অবধি এসেছে সে। মেয়েটির পরনে লাল রঙা ফ্রক। কুহুর হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে সে। মাথায় হাত বুলিয়ে নিয়ে আবারও ভালোমতো ঠিকানা জানতে চাইল কুহু। মেয়েটি জানালো এখানে। রনক এখনো আসেনি। সারা রাতে হাজার খানেক হবে কল করেছে লোকটা। কুর ভীষণ খারাপ লেগেছে রনককে দুশ্চিন্তা দেওয়ার জন্য। তার মাঝে অন্যরকম এক ভালো লাগা ছুঁয়ে দিয়েছে। রনক ভাই কি তাকে সত্যিই ভালোবাসে? ভাবতেই শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। মেয়েটিকে নিয়ে পায়ে হেঁটে বলল কুহু। কিছু দূর এগোতেই এক বৃদ্ধবাসী পুরুষকে দেখে দাদা বলে চেঁচিয়ে উঠল মেয়েটি। কুহুর ধ্যান ভাঙল। ততক্ষণে বৃদ্ধ এগিয়ে এসে মেয়েটিকে জড়িয়ে নিল। লোকটির সন্ধিহান দৃষ্টি কুহুর মাঝে নিবদ্ধ। ভাঙ্গা স্বরে বলতে লাগলেন তিনি, রাফিয়া দাদু, কই চলে গেছিলা তুমি? কেউ তোমারে ধইরা নিয়ে গেছিল? কুহু অপ্রস্তুত হলো। রাফিয়া তার দাদাকে ছেড়ে দিয়ে বলল, সবাই মিলে যখন শপিং করতে বের হয়েছিল তখন রাফিয়া বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আশেপাশে খুঁজেও আর পায়নি মা আর ফুপিদের। ভয়ে রাস্তায় বসে কাঁদছিল। কেউ তার দিকে তাকাচ্ছিল না। কুহুকে ইশারায় দেখিয়ে বলল। বৃদ্ধ আজমল আলী স্বস্তির শ্বাস ফেললেন। তিনি ঢাকায় যাওয়ার জন্যই রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে নাতনির দেখা পেয়ে ভাবেন যাবেন না। ইতিমধ্যে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। বাড়িশুদ্ধ সবার অবস্থা বেগতিক। নিজ গৃহে যাওয়ার জন্য কুহুকে অনুনয় করলেন আজমল আলী। বারবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রাফিয়াকে অবশেষে বাড়ি ফিরিয়ে পর্যন্ত নিয়ে আসতে পেরেছে ভাবতেই ভালো লাগছে কুহুর। অগত্যা আজমল আলীর সঙ্গে চলল সে। রনক না আসা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। জায়গাটা একেবারেই গ্রাম। কিছু দূর হাঁটতেই সরু পিচঢালা রাস্তার দেখা মিলল। রাস্তার দুধারে সারি সারি বাঁশ গাছ। মৃদু বাতাস বইছে। বাতাসে এক অদ্ভুত ভেজা ঘ্রাণ। খুবই ভালো লাগছে কুহুর। কিছু দূর দৃষ্টি থমকে গেল। ঝাঁকজমকপূর্ণ এক বাড়িতে প্রবেশ করলেন আজমল আলী। দেখে মনে হচ্ছে কারো বিয়ে, অথচ পুরো বাড়ি নিস্তব্ধ। মরিচবাতিগুলো জ্বলছে। আশেপাশে দৃষ্টি বুলালো কুহু। বৃদ্ধ বেশ জোর গলায় রহিমাকে বলে ডাকলো কাউকে। মধ্যবয়সী একজন মহিলা বেরিয়ে আসলেন।
রাফিয়াকে দেখে চিৎকার করে এগিয়ে এলেন। আজমল আলী সবই খুলে বললেন স্ত্রীকে। ঢাকায় মেয়েদের আর ছেলের বউকে খবরটা জানিয়ে দিতে বললেন। হাতে থাকা ফোনটা বেজে উঠল কুহুর। স্ক্রিনে রনকের নাম রিসিভ করে কানে জড়ালো সে। রনক জানালো চলে এসেছে সে। কুহু জানালো 1 মিনিট পর কল দিচ্ছে সে। পরক্ষণে বৃদ্ধর কাছে এগিয়ে এসে বলল, আঙ্কেল আমি চলে যাচ্ছি, আমার হাজবেন্ড নিয়ে যেতে এসছে আমায়। চলে যাবেন মানে? আমার 2 মেয়ের বিয়ে কালকে, তোমার স্বামীরে বাড়িতে আসতে বলো। কুহু কি বলবে বুঝতে পারছে না। ঘর থেকে রহিমা বেরিয়ে এসেছে। কুহুর দিকে তাকিয়ে আছে নিশ্চুপ। বেশভূষা তো বলছে না সে বিবাহিত। রাফিয়া এগিয়ে এসে কুহুর হাত ধরে বায়না করতে লাগলো যেন বিয়ে পর্যন্ত থেকে যায়। কুহুকে তার ভীষণ ভালো লেগেছে। রহিমাও বেশ জোরাজোরি করলেন। আদৌ কুহুর স্বামী এসেছে কিনা সেটা দেখবেন তিনি। সন্দেহ একটাই রয়ে গেছে মনে। অগত্যা রওনাকে ফোন করে ঠিকানা বলে দিল কুহু। রহিমা ঘরে চলে গেল নাস্তা পানির ব্যবস্থা করতে। গ্রামের কিছু সংখ্যক মানুষ রাফিয়াকে দেখতে আসলো। ছোটখাটো একটা জটলা পাকিয়ে গেল। কুহু কয়েক কদম হেঁটে রাস্তায় দাঁড়িয়ে রনকের অপেক্ষা করতে লাগলো। কিছু সময়ের মধ্যে রনকের দেখা মিলল। হন্তদন্ত ছুটে আসলো সে। উম্মাদের মতো লাগছে তাকে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। চোখ দুটো স্পষ্ট বলছে বহুক্ষণ ধরে তন্দ্রার স্বাদ পায়নি। লালচে হয়ে আছে ভীষণ। কুর সম্মুখে এসে ঘন ঘন দম ফেলল রনক। পরক্ষণে চাপড়ে ধরল বুকের মাঝে। অপ্রস্তুত হয়ে গেল কুহু। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু। গ্রাম্য মহিলারা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কেউ কেউ কানাঘষা শুরু করে দিয়েছে। ছেলেটার মাঝে বিন্দুমাত্র লজ্জা নেই। ফিসফিস করে বলল কুহু। আশেপাশে দেখছে সবাই। রনক শুনল না। চেপে ধরে রাখলো কুহুকে, যেন সহস্র বছর পর তাদের দেখা। ভরাট স্বর নিয়ে বলল সে, এই একটা রাত আবার কিভাবে গিয়েছে কোনো ধারণা করতে পারবে তুমি? কিসের মধ্যে দিয়ে গিয়েছে আমি? এতটা বোকার মতো কাজ কেন করো তুমি? যখন হারিয়ে যাব তখন বুঝবে। শেষের কথাটুকু শুনতেই রনককে জড়িয়ে নিল কুহু। পাশে থেকে মহিলাগুলোর চোখ কোটর থেকে বেরিয়ে আসছে রীতিমতো। আজমল আলী ঘরের ভেতর চলে গেলেন। রহিমা তাকিয়ে আছে দূর থেকে। এমন বেহায়াপনা আগে দেখেনি সে। স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত থাকা ভালো, সেটা বাইরের মানুষকে কেন দেখিয়ে বেড়াতে হবে? কুহুর চোখ জ্বলে ভেসে উঠল। শরীর মৃদু কাঁপছে। সত্যি এই মুহূর্তে আশেপাশের কোনো তোয়াক্কা নেই। সুন্দর মুহূর্তে সবসময় আসে না জীবনে। আজকের দিনটি না আসলে রনক ভাইয়ের তীব্র ভালোবাসাটুকু তার চোখে পড়তো। এ লোকটা হারিয়ে গেলে যে কুহুর অস্তিত্ব থাকবে না। রহিমা কিছুটা এগিয়ে এসে বলেই ফেলল, দ্রুত গতিতে সরে আসলো কুহু। রনক আশেপাশে খেয়াল হতেই দেখল সকলের উৎসুক দৃষ্টি তাদের মাঝে নিবদ্ধ। রহিমা বেগম হরহর করে রুমে চলে গেলেন। তাকে অনুসরণ করলো কুহু। ভীষণ লজ্জা আর অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। রনক কোনো কিছু পরোয়া করল না। কুহুর পিছু নিল। তার মনের অবস্থা তো আর লোকে জেনে বসে নেই। বেশ পরিপাটি একখানা রুম। কুহুকে দেখিয়ে এক মেয়ে বলল। রুমে এসে স্বামীর সঙ্গে খানিকক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা আরম্ভ করলেন রহিমা বেগম। এমন নির্লজ্জ ছেলে মেয়ে তিনি আগে দেখেননি। শহরে বড় হবে বলে কি আদব কায়দা নেই? স্ত্রীর কথা কানে তুলল না আজমল আলী। এই অচেনা মেয়েটির সুবাদেই তো নাতনিকে ফিরে পেয়েছেন। এর বাইরে তার বিষয় না ভাবাই ভালো। স্ত্রীকে বললেন নতুন মেহমানদের যেন যত্নআত্তির কোনো রকম কমতি না হয়। স্বামীর কথায় সহমত পোষণ করল রহিমা। যত কিছুই হোক, মেয়েটা কিন্তু বেশ বড় মনের পরিচয় দিয়েছে। আজমল আলী জানালেন ঢাকায় রাফিয়ার মায়ের অবস্থা ভালো নয়। জ্ঞান হারিয়েছিল সে। তার 2 মেয়ে সামলে নিয়েছে। তারা আপাতত দিনাজপুরে রওনা দিয়েছে। স্বামীর কথা শুনে আশ্বস্ত হলেন রহিমা। ছেলেকে কি জবাব দেবেন ভাবতেই বিপি হাই হয়ে গিয়েছিল। দক্ষিণে বড়সড় কাঠের জানালা। নির্মল বাতাস সুরসুর করে প্রবেশ করছে রুমে। বিশাল এই বাড়িটা রাজপ্রাসাদ থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না কুহুর। শহরে সচরাচর এমন ধাঁচের বাড়ি দেখা যায় না। পাশেই দাঁড়িয়ে আছে ছোট রাফিয়া। টুকিটাকি কথা বলছে কুহুর সঙ্গে। রনক হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছিল কুহুকে। এই মেয়ের জন্য আজ কোথা থেকে কোথা অবধি চলে এলো। নির্লজ্জের তকমাও পেল। অথচ মহারানীর কি কোনো চিন্তা আছে এই বিষয়ে? হিয়নের মন মস্তিষ্কের উপর দিয়ে বয়ে গেছে, সেটা কি আন্দাজ করেছে? উল্টো নিজের মতো আনন্দে আছে। জানালা দিয়ে উকি দিলেই শান বাঁধানো পুকুরঘাট দেখা যায়। রাফিয়া টেনে টেনে কুহুকে নিয়ে সেদিকে চলে গেল। বোকার মতো দাঁড়িয়ে রইল রনক। কুহু বেরিয়ে যেতেই সেই কিশোরী মেয়েটি উপস্থিত হলো শরবত নিয়ে। চোখে মুখে লাজুক ভাব, ঠোঁটে ঈষৎ হাসি, আর চোখে তাকিয়ে শরবতের গ্লাস হাতে নিল রনক। মেয়েটা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে বলল, আপনারা কি কোনো মুভিতে অভিনয় করেন? দুইজনটা যখন জড়াই ধরেছিলেন কি যে চমৎকার লাগতেছিল। শরবত খেতে গিয়ে বিষম খেল রনক। পাশেই সোফায় বসে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। মেয়েটা ভয়ে ততক্ষণে চলে গেল। কিছুক্ষণের মাঝে উপস্থিত হলেন রহিমা। শান্ত হয়ে সোফায় গায়ে লিয়ে চোখ বুজেছে রনক। আপাদমস্তক দেখে নিয়ে প্রশ্ন ছুড়ল সে,
রহিমার শক্ত কথায় চোখ মেলে তাকালো রনক। সোজা হয়ে বসলো। কুহুর কথা জিজ্ঞেস করতেই তার অভিমানটুকু আবারও মাথা চড়া দিয়ে উঠল কপালে। ঈষৎ ভাঁজ ফেলে বলল, হবে হয়তো কোথাও এদিক সেদিক, আমি দেখিনি। রনকের এবার বিরক্তি ধরে গেল। এ কোথায় এসে পড়ল সে? এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চোখ মুখ শক্ত করে জবাব দিল সে, না, আমার বউ না। কাবিন করে কবুল বলে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়িতে। পান খাওয়া টুকটুকে লাল জিপটা বের করে কামড়ে ধরে বললেন রহিমা। রনক আর দাঁড়ালো না এক মুহূর্ত, হনহন করে বেরিয়ে গেল। রহিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পুকুরের ঠিক ডান পাশে ছোটখাটো একটা বাগান, চারিপাশে বাউন্ডারি করা সারি সারি সুপারি গাছ দাঁড়িয়ে আছে। তার ঈষৎ ছায়া পড়েছে ঘাসের উপর। দোলনায় বসে দোল খাচ্ছে কুহু, পাশে রাফিয়া বসে আছে। এই মুহূর্তে পরিবেশটা ভীষণ ভালো লাগছে কুহুর। এমন জায়গায় তো অনায়াসে সহস্র বছর কাটিয়ে দেওয়া যাবে। আচমকা হাতে হ্যাসকা টান অনুভব হতেই হকচকিয়ে উঠল কুহু। পাশে কঠোর চোখে মুখে দাঁড়িয়ে আছে রনক। তুমি কি আসলে বিয়ে খেয়ে যাবে? এরা তোমার কে হয়? চেনো ওদের? রনক ভীষণ রেগে আছে, এটুকু বুঝতে পারছে কুহু। তবে এই মুহূর্তে কি জবাব দেবে সে? আমতা আমতা করছে। এখানে আসার পর আমার সঙ্গে কথা বলেছো তুমি? আমি কি চাই জিজ্ঞেস করেছো? এই যে সারা রাত দুশ্চিন্তা দিয়েছো, তার কোনো পরোয়া আছে? কোন রকম তুতলে বলল কুহু। হ্যাঁ আছে তো। আপনি কত টেনশন করেছেন ভেবে আমারও সারা রাত ঘুম হয়নি ট্রেনে। রনক কিছু বলল না। কুহুকে টেনে দোলনায় বসিয়ে দিল। পেছন দিকে দাঁড়িয়ে কুহুর গলা আলতো জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, শাস্তি তোমার অবশ্যই পাওনা আছে, নির্বোধ মেয়ে। যত কিছুই হয়ে যাক, এই সাজা থেকে কোনোভাবেই নিস্তার পাবে না, এতটুকু জেনে রাখো। সুতরাং মানসিকভাবে প্রস্তুতি নাও। মিষ্টি এক যন্ত্রণাদায়ক যাতনা অপেক্ষা করছে, শুধু বাড়ি পৌঁছাতে দাও আমায়। প্রতিটা কথায় মৃদু কেঁপে উঠল কুহু। হৃদস্পন্দন থেমে গেল তার। কি চলছে এই বদপুরুষের মস্তিষ্কে? দোলনাটা হালকা তুলিয়ে দিল রনক। পেছাতেই তার শক্তপোক্ত হাতে ফের থামিয়ে দিয়ে আলগোছে কুহুর গালে গভীর চুম্বন করল। পাশে রাফিয়া বসে গল্প শোনাচ্ছে। কুহু বরফের মতো জমে গেল। অত্যল্পকালে তার সমস্ত শরীর শিউরে উঠল। ফের দোলনাটা দুলিয়ে দিল রনক। বেশ স্বাভাবিকভাবেই বলল, এটা তোমার শাস্তির আগাম সতর্ক সংকেত। পরবর্তীতে সেটা কতখানি আঘাত হানতে পারে ভেবে নিও। পাশে থাকে রাফিয়া শাস্তির কথা শুনে হেসে ফেলল খিলখিল করে। ঠোঁট উল্টে বলল, বড়দের আবার শাস্তি দেয় নাকি? শাস্তি তো ছোটদের দেয়, পড়াশোনা না করলে, তারপর দুষ্টুমি করলে। পাশ থেকে হতাশার স্বরে বলল রনক, তোমার আন্টিটা ভীষণ দুষ্ট, বুঝলে? একদম কথা শোনে না। এই জন্য তাকে এমন শাস্তি দিব যেন একেবারে আমার বাধ্যগত হয়ে যায়। চোখ মুখ কাতর করে বলল রাফিয়া। আন্টিকে বেশি মেরো না, তার কষ্ট হবে, ভয় পাবে সে। কুহুর ঘাড়ে আলতো করে আঙ্গুল চালিয়ে বলল রনক, আমি ভীষণ নিষ্ঠুর একজন মানুষ। তোমার আন্টি ভয় পেলেও তার আর নিস্তার নেই। বড্ড জ্বালিয়েছে সে আমাকে। কুহু আর এক মুহূর্ত বসল না, উঠে দ্রুত প্রস্থান করল। রনক ভাইয়ের মনে এই মুহূর্তে ঠিক কি চলছে সেটুকু বুঝতে বাকি নেই তার। নির্লজ্জ পুরুষ কোথাকার। কুহুর যাওয়ার পানে তাকিয়ে থেকে শব্দ করে হেসে ফেলল রনক। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছেন আজমান আলীর 2 মেয়ে আর ছেলের বউ। রাফিয়ার মা বাড়িতে প্রবেশ করে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। কুহুর 2 হাত জড়িয়ে নিয়ে কৃতজ্ঞতায় চোখ ভাসিয়ে দিল। সকলের আবেগঘন মুহূর্ত দেখে খারাপ লাগলেও কোথাও একটা ভালো লাগছে কুহুর। আজকে আজমাল আলীর যমজ 2 মেয়ের বিয়ে। বাড়িতে হট্টগোল, আনন্দের জোয়ার বইছে। আজ যদি রাফিয়াকে সত্যিই পাওয়া না যেত, তবে এই আনন্দমুখর বাড়িটা এমন প্রাণবন্ত থাকতো না নিশ্চয়ই। নিমিষে ধূলিসাৎ হতো সব। কুহু ঠিক সময় এসেছে মনে হচ্ছে। তাছাড়া এমন যমজ বিয়ে তার আগে কখনো দেখা হয়নি। লিলি আর ইলি 2 বোনই বেশ হাসি খুশি। মুহূর্তেই কুহুর সঙ্গে মিশে গেছে একদম। রনক চলে যেতে চাইলেও সবার অনুরোধে শেষ পর্যন্ত থাকা হলো তাদের। সারা বাড়িতে আবারও বিয়ের আমেজে পরিপূর্ণ। রাতের বেলার রং বেরঙের আলোকসজ্জায় একরকম রাজকীয়তার ছোঁয়া লেগেছে বাড়িতে। ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িটাই রাফিয়ার সঙ্গে হেঁটে দেখেছে কুহু। উচ্চ শব্দে গান বাজছে। একদম মেয়েটা একত্রে গাঢ় বেগুনি রঙা শাড়ি পরেছে। ছেলেরা সব একই রঙা পাঞ্জাবি। মুগ্ধ হয়ে দেখছিল কুহু। অথচ তার বিয়েটা হয়েছিল খুবই সাদামাটা। তাতেও ঝামেলার কমতি ছিল না। অবশেষে অপ্রত্যাশিতভাবে রনক ভাইয়েরই হয়ে গেল সে। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। লিলি আর ইলিকে পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে।
কাঁচা হলদে শাড়ির লাল পাড় দুবনকে একেবারে পুতুলের মতো লাগছে। কুহুকে দুজনেই বেশ আঁটোসাঁটো বেঁধে ধরেছে শাড়ি পরার জন্য। রাফিয়ার মা রত্না যাবে পার্লারে, কুহুকে ছাড়া কিছুতেই যাবে না সে। সম্পূর্ণ অপরিচিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু অস্বস্তিতে পড়ল কুহু। তার উপর আশেপাশে রনক ভাইয়ের দেখা নেই। অগত্য সবার জোড়াজুড়িতে রাজি হলো কুহু। রনককে পাঞ্জাবি পরার কথা বললেন আজমল আলী। বরাবরই নাকশ করে গেছে সে। ছোট ছোট ছেলেপেলেদের সঙ্গে একই রকমের পাঞ্জাবি পরাটা বেমানান লাগছে তার কাছে। গানের শব্দ থেকে বেশ অনেকটা দূরেই পুকুর ঘাটে বসে আছে রনক। কুহুকে অনেকক্ষণ যাবৎ দেখছে না। মনটা পায়চারি হয়ে আছে কেমন। অন্দরে সব মেয়েদের দল, হুট করে তো প্রবেশ করা যায় না। নির্বোধ মেয়েটাও কি একবার বেরিয়ে আসতে পারে না? পুকুরের ঘোলাটে জলে স্থির দৃষ্টি রাখলো রনক। চাঁদের ছায়া পড়েছে তাতে, মনে হচ্ছে চাইলেই হাত বাড়িয়ে ছোঁয়া যাবে, তবে মিছে আলো ছাড়া কিছুই মিলবে না। রনকের একাকিত্ব ঘুচাতে আজমল আলী আসলেন, টুকিটাকি গল্প জুড়লেন। এই গ্রামে এক নামেই চেনে তাদের, প্রাচীন জমিদার গোত্রের তারা। চালচলনে তেমনই প্রকাশ পাচ্ছে। 2 মেয়ে আর 1 ছেলে নিয়েই তার সংসার। ছেলে প্রবাসী, বেশ উচ্চশিক্ষিত, গ্রামে ব্যবসা করবে না। বেশ মনোযোগ দিয়ে আজমল আলীর কথা শুনল রনক। কোনো প্রতিউত্তর করল না। খাবারের দিক সামলে দিতে চলে গেলেন তিনি। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো রনক। রাত ভালোই হয়েছে। ঘুরে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল সে। কুহু দাঁড়িয়ে আছে হলুদ রঙা শাড়ি পরে, হাত ভর্তি চুড়ি, ফুলের গয়না জড়িয়ে আছে গায়ে। হৃদস্পন্দন বেড়ে গেল। রনকের ভীষণ মায়াবী লাগছে কুহুকে। আচমকা কোমরের কাছে দৃষ্টি থমকে গেল। শাড়ির আঁচল বোধহয় বেখালি সরে গিয়ে বেরিয়ে আছে উন্মুক্ত ফর্সা উদর। ধীর পায়ে এগিয়ে আসলো রনক। কুহুকে টেনে নিল নিজের কাছে। গভীর এক যেন আচ্ছন্ন করে রেখেছে তাকে। ফেল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কুহু। রনকের উত্তপ্ত শ্বাস তার কপাল ছুঁয়ে দিচ্ছিল। অদ্ভুত এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে কুহুকে। প্রিয় কারোর জন্য সাজলে সে যদি মুগ্ধ নয়নে এভাবে দেখে তাহলে তো ভালো লাগবেই। কুহুর উন্মুখ উদরে শক্ত হাতের স্পর্শ পেতে ভয়ানক চমকে উঠল কুহু। সরে আসতে চাইলে খেয়াল করল অপর হাতে আবদ্ধ সে। চারিদিকে ঘটা আলোয় সবকিছু সুস্পষ্ট, যদিও এদিকে কেউ নেই। তবুও ভীষণ লজ্জা পাচ্ছে কুহু। রনকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। আলতো করে শাড়ি টেনে কুহুর পেটের অংশটা ঢেকে দিল রনক। গম্ভীর স্বরে বলল, আমাকে আর কতভাবে জ্বালাতন করলে শান্তি পাবে তুমি? আমি যদি পাল্টা শুধুবোধ নেই সহ্য করতে পারবে তো? অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। দৃষ্টি রাখলো রনকের বুকে, মৃদু স্বরে বলল, আমি আপনাকে কোনো জ্বালাতন করিনি, আর অপরাধও করিনি। বিনা দোষে শাস্তি দিতে পারেন না আপনি। এবার ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আর একটু শক্ত করে জড়িয়ে নিয়ে বলল রনক, দেখুক, গোটা দেশ দেখুক, নিজের বউকে জড়িয়ে ধরেছি। সবাই তো আর সেটা জানে না। ছাড়ুন তো, আপনার বউ নই আমি। সাময়িকের জন্য ভুলে যান এটা। হঠাৎ পাশ থেকে বলে উঠল রহিমা, হাই সর্বনাশ, আমি আগেই সন্দেহ করছিলাম তোমরা যে বিবাহিত না। রহিমার কথায় ভাবনার ঘোর কাটল রনকের। কুহু দ্রুত সরে দাঁড়ালো, দৃষ্টি রাখলো মাটিতে। বিরক্তিতে কপাল কুঁচকে এসেছে রনকের। আসার পর থেকে এই মহিলা দেখছি পিছুই ছাড়ছে না। রনক উত্তর দেওয়ার আগে রহিমা মুখ বাঁকিয়ে চলে গেল। কুহু বোকার মতো তাকিয়ে আছে রহিমার যাওয়ার পানে। চোখ মুখ শক্ত করে বলল রনক, আমরা বিবাহিত হই বা না হই তাতে এই মহিলার কি সমস্যা? সব জায়গায় কি কাবিনা বানিয়ে ঘুরবো নাকি? কুহু মিটিমিটি হাসছে। সেটা দৃষ্টিগোচর হলো না রনকের। কপালের ভাঁজ সমান হলো তার। অসম্ভব সুন্দর লাগছে কুহুকে। ইচ্ছে করছে আজ গোটা রাত চোখের সামনে বসিয়ে রাখুক মেয়েটাকে, তবে যদি চক্ষু তৃষ্ণা মেটে। কয়েক পা এগিয়ে আবারও কুহুর কাছাকাছি চলে আসলো রনক। চমকে চারিপাশ দৃষ্টি বুলালো কুহু। কোনো রকম যেন তোয়াক্কা নেই রনকের। কুহুর হাত চেপে ধরে বড়সড় একটা গাছের আড়ালে টেনে নিয়ে গেল। মাথা খানিক উঁচু করে রনকের চোখের দিকে তাকিয়ে বলল কুহু, খানিকক্ষণ আগের কথা ভুলে গেলেন? সরুন, সবাই খুঁজবে আমায়। রনকের অস্থির দৃষ্টি। শক্তপোক্ত পুরুষালী হাত দুখানা রাখলো কুহুর উন্মুক্ত কটিদেশে। তৎক্ষণাৎ দৃষ্টি নামালো কুহু। অদ্ভুত এক জড়তা ঘিরে ধরল তাকে। পায়ের তলানি শিরশির করে উঠল। মৃদু আওয়াজ তুলে বলল রনক, আমার যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না কুহু, নিজেকে স্থির রাখতে পারছি না। বারবার আমাকে অশান্ত করে দিয়ে তো পালাতে পারো না তুমি। আমি তো আর অনুভূতিহীন রোবট নই। দূরত্ব আমাকে ভীষণ পোড়ায়। এই মুহূর্তে রনক ভাইয়ের মনের অবস্থা বেশ বুঝতে পারছে কুহু। লজ্জায় কান দিয়ে ধোয়া ছুটে গেল তার। সামনে থাকা লোকটা তাকে প্রচণ্ড ভালোবাসে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই।
চাইলেও রনককে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। কুহুর উত্তরের অপেক্ষা করল না রনক। হাত বাড়িয়ে কুহুর নাক থেকে নথ খুলে নিল। ভয়ানক চমকালো কুহু, চোখ গোল গোল হয়ে এলো তার। এই মুহূর্তে ঠিক কি ঘটবে তার মস্তিষ্ক দ্রুত সংকেত দিয়ে দিল। রনক ধীরে ধীরে এগোতেই ঠোঁটের উপর হাত রেখে আটকে দিল কুহু। বুড়ো কুচকে এলো রনকের। কোনো রকম বলল কুহু, কি করছেন? দেখছেন না আমার ঠোঁটে লিপস্টিক? সাজ ঘেটে দেওয়ার পায়তারা করছেন তাই না? আমি তো সেটা হতে দিব না। কতটুকু বলে রনককে এক প্রকার জোরে সোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কুহু। নথি ঠিক করতে করতে দ্রুত পা ফেলে প্রস্থান করলো। রনক হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। তার ঠিক কী রকম প্রতিক্রিয়া জানানো উচিত বুঝতে পারছে না। তবে মনে হচ্ছে এই গর্দভ মেয়েকে মনের অব্যক্ত অনুভূতি বুঝিয়ে কোনো লাভ হলো না। একবার এই মেয়েকে বাগে পেলে এবার আর নিস্তার দিবে না রনক। ইচ্ছাকৃত জ্বালানোর কষ্ট বুঝিয়ে ছাড়বে। লিলি আর ইলিকে হলুদ লাগাচ্ছে সবাই। এক ঝাঁক মেয়ের দল নাচ করছে। কুহুর খুবই আনন্দ হচ্ছে, খানিক আফসোসও হচ্ছে তার বিয়েটা তো এত জাঁকজমকভাবে হয়নি। রহিমা আর চোখে বারবার কুহুকে খেয়াল করছিল আর নাক ছিটকে যাচ্ছিল। কোথা থেকে রত্না এসে কুহুর পাশে বসে পড়ল। কোথায় ছিলে গো এতক্ষণ? খুঁজছিলাম। এই তো এইদিকে। একটুখানি হেসে বলল রত্না। বুঝেছি, সাহেবের কাছে ছিলে তাই তো। আমিও এতক্ষণ আমার হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে এসেছি। সে আমাকে একেবারে চোখে হারায়। প্রেমের বিয়ে বুঝলে? তোমাদেরও নিশ্চয়ই আমাদের মতোই। গ্রামের মানুষ তোমাদের নিয়ে কত কথা বলা বলি করছে। তুমি কিছু মনে করো না, কতজন কত কথা বলবে, কানে তুলবে না। রত্নার কথায় নিশ্চুপ হয়ে গেল কুহু। তাদের তো প্রেমের বিয়ে নয়, বরং ঝুটঝামেলা হয়ে বিয়ে। কতটুকু ভাবতেই মন খারাপ হয়ে গেল। তবে রনক ভাই তাকে খুব ভালোবাসে, এটা ভাবলেও ভালো লাগে। কুহু ভেবেছিল জীবনটা স্বাভাবিক যাবে না, অথচ তার ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে রনক ভাই। কুহুকে চুপ থাকতে দেখে বলল রত্না, আরেকটা কথা বলবো ভাবছিলাম। কি মনে করো তুমি? আসলে আমার শাশুড়ি তোমাদের নিয়ে কিসব বলে বেড়াচ্ছে। উনি আগেকার দিনের মানুষ তো। এই যে তোমার হাতে চুড়ি নেই, নাকে ফুল নেই, তাই হয়তো ওনার সন্দেহ হচ্ছে। আমি বুঝিয়েছি ওনাকে, সে মানতে নারাজ। তোমার কানে কথাটা আসলে ও খারাপ লাগবে, তাই আমি আগেই বলে রাখলাম। লিলি আর ইলিও আম্মাকে শাসিয়েছে। কথাটা বাবার কানে গেলে তিনিও রাগ হবেন। কোন নিশ্চুপ শুনছিল রত্নার কথা। চুড়ি আর নাকফুল পরার প্রচলন যে খুব একটা শহরে নেই এমন নয়। নিজের শাশুড়িকেও পড়তে দেখেছে কুহু। তার বেলায় তো নিয়ম ভিন্ন। কলেজে এসব পড়ে তো যাওয়া যায় না। রনক ভাইয়ের নিষেধাজ্ঞা আছে কিনা? কুহুরও তো খুব ইচ্ছে করে একদম বসে যে থাকুক, সংসার করুক মন দিয়ে, তা নয়। রনক ভাই তাকে পড়াশোনা করাতে ব্যস্ত। তপ্ত শ্বাস ফেলে বলল কুহু, এখন আন্টির সন্দেহ কিভাবে দূর করবো ভাবি? আমি তো কাবিননামা নিয়ে আসিনি, একসাথে বিয়ের ছবিও নেই ফোনে। আরে তোমাকে প্রমাণ দিতে বলেছে নাকি কেউ? আমি শুধু বলে রাখলাম তোমাকে, যে যাই বলুক কানে তুলবে না, মন খারাপ করবে না। কুহুর মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। ব্যগ্রস্বরে বলল সে, একটা কাজ করলে কেমন হয়? আমি আর আমার স্বামী আবার বিয়ে করে নিই, তাহলে তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। রত্না ভেবেচাকা খেয়ে তাকিয়ে আছে। এমন কিছু শুনবে ভাবেনি। মেয়ে, তুমি কি মজা করছো নাকি রাগ হয়ে বললে? একদমই না, এত আয়োজন দেখে আমার নিজেরই ইচ্ছে করছে আবার বিয়ে করতে। আসলে আমাদের বিয়েটা একেবারে ঘরোয়া আর সাদামাটা ভাবে হয়েছিল তো, আগদের মতোই। এভাবে বিয়ে হলে মন্দ হয় না। কুহুর চোখ মুখ দেখে বোঝা গেল সে সত্যিই বলছে। বাসা থেকে দাঁড়িয়ে বলল রত্না, তাহলে তো খুব ভালো হয়, সবার জন্য যোগ্য জবাব এটা। কালকে লিলি আর ইলির সঙ্গে তোমাদেরও বিয়ে হবে, তার দায়িত্ব আমি নিলাম। কতটুকু বলে প্রস্থান করলো। শেষের কথাটা ভীষণ ভালো লাগলো কুহুর। সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। হুট করেই যেন অচিনপুরের রাজ্যে এসে পৌঁছে গেছে সে। মনের ইচ্ছেগুলো বলতেই কেমন পূরণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ মাঝে স্টেজ ছেড়ে নেমে এলো লিলি আর ইলি। গানের তালে নাচতে থাকলো দুবোন। কুহুকেও টেনে নিল সঙ্গে। জগৎ ভুলে একেবারে তান বেরালো কুহু। হঠাৎই তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। ভালো মতো একটু খেয়াল করলে বোধহয় দেখতো একজোড়া রক্তিম চোখ তাকে আবদ্ধ করে রেখেছে। এর পরিণাম নির্ঘাত ভয়ানকই হবে। কুহুদের বিয়ের জন্য সবাইকে এক প্রকার রাজি করিয়ে ফেলেছে রত্না। অবশ্য দুই ননদই তাকে সঙ্গ দিয়েছে সমানভাবে। আজমল আলী যেন ঘটা করেই গ্রামবাসীকে জানিয়ে দিলেন তার আরও এক মেয়ের বিয়ে আছে। রহিমার মুখটা বাংলার পাঁচের মতো হয়েছিল। সন্দেহ দূর হয়েছে ঠিকই, তবে নতুন আরো ঝামেলা যুক্ত হবে ভাবতে পারেনি। এজন্যই বলে পরের পিছনে লেগে থাকা ঠিক নয়, এর পরিণাম ভালো হয় না। রহিমার মুখ থেকে ভীষণ হাসি পাচ্ছিল রত্নার। রনক সকালবেলায় জেনেছে
তাদের আবারও বিয়ে হবে। কথাটা শুনে চরম ক্ষিপ্ত হয়েছে সে। বিষয়টা তার কাছে মোটেও ভালো লাগেনি। সবাই কি পেয়েছে? সন্দেহের জন্য আবারও বিয়ের পিঁড়িতে বসিয়ে দিবে? বোকা মেয়েটার জন্য এখানে ফেঁসে গেছে সে। কি দরকার ছিল বিয়ে খাওয়ার সময়? কথাগুলো ভাবতে ভাবতে আয়নায় নিজেকে দেখলো রনক। সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে সে। অপরিচিত কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে লিলি আর ইলির বিয়ে পড়ানো শেষ, এখন কুহুর পালা। কাজী যখন কাবিনের পরিমাণ জিজ্ঞেস করেছিল, উত্তরে কুহু বলেছিল সে রনক ভাইকেই চায়। উপস্থিত সবাই ভীষণ অবাক হয়েছে এমন উত্তর শুনে। এর আগে এমন ধাঁচের বিয়ে বোধহয় কারো দেখা হয়নি। এই যুগলের মাঝে ঠিক কতখানি প্রেম আর ভালোবাসা সেটা আর বলার অপেক্ষা রাখে না। মুহূর্তে কথাখানা সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে গেল। কেউ বা ছুটে এসেছে তাদের দেখতে। রনকের কানেও কথাটা এসেছে। মুহূর্তে সব খারাপ লাগা দূরীভূত হয়ে গেল তার। কুহু যে এতখানি ভালোবাসার প্রমাণ দিবে এটা কল্পনাতীত ছিল। সমস্ত চিন্তা বাদ দিয়ে এবার বোধহয় বিয়ের দিকে মনোযোগী হলো রনক। প্রথমবার বিয়েতে যে ভয় আর নানান চিন্তা ছিল এবার আর সেটা নেই। অদ্ভুত এক ভালো লাগা মিশে যাচ্ছে শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। বেশ খোশমেজাজে আর দ্বিধাহীন পরপর 3 বার কবুল বলে নিল রনক। লিলি আর ইলির বিদায়বেলা বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছিল সবার কান্নায়। কুহুর বেজায় মন খারাপ হলো। অপরিচিত হলেও এই একদিনে সবার সাথে যেন মিশে গেছে অনেকটা। লিলি আর ইলির রুমে কুহু আর রনকের জন্য বাসর সাজানো হয়েছে। এটা দুবোনের পূর্ব পরিকল্পনা ছিল। সবটা তদারকি করেছে রত্না নিজে। বাহারি ফুলে ফুলে একেবারে সাজিয়ে দিয়েছে ঘরটা। ঘড়িতে রাত 10টা। সম্পূর্ণ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। রহিমার ঘর থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে থেমে থেমে। রনক বসে আছে পুষ্প বিছানো খাটে। মনটা কখন থেকে পায়চারি হয়ে আছে কুহুকে দেখার জন্য। এখনো তো দেখাই হয়নি মেয়েটাকে। রত্নার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কুহু। লাল টুকটুকে জামদানি শাড়ি পরে আছে সে। মুখে সাজ ভালোই আছে। অন্যরকম এক ভালো রাখার অনুভূতি ছুঁয়ে দিচ্ছে তাকে। এবার সে সত্যিই রনক ভাইয়ের জন্য বউ সেজেছে। ভাবতেই গা শিহরণ তুলছে। এত সাজসজ্জা আর আয়োজন শুধুমাত্র পাগলাটে প্রেমিক পুরুষটার জন্য। পেছন থেকে রত্না বলল,